হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু সিভিল সার্ভিসেস ফর বেঙ্গলিজ। এটা এনসিআরটি সিরিজ, এনসিআরটি ক্লাস 6 হিস্ট্রি, ঠিক আছে, পার্ট 3 ভিডিও। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এনসিআরটি হিস্ট্রি পার্ট 1-2 ভিডিওগুলি দেখে নাও, ঠিক আছে। এনসিআরটি 3 হিস্ট্রি, এটি বেঙ্গলিতে, ঠিক আছে। তো এর আগের দিন আমি লাস্ট বুঝিয়েছিলাম যে কোন জিনিস কোথায় পাওয়া যায়। গোল্ড কোথা থেকে আনা হতো? গোল্ড কর্ণাটক থেকে আনা হতো। প্রেসিয়াস স্টোন, মূল্যবান পাথর কোথা থেকে আনা হতো? প্রেজেন্টে গুজরাট, ইরান এবং আফগানিস্তান থেকে। তো আজকে পরবর্তীতে দেখব হরপ্পা টাউন্স ইন গুজরাট। গুজরাতের কিছু হরপ্পার সভ্যতার শহরগুলো, যেমন ধোলাবিরা। ধোলাবিরা যেটা যেটা দেখা যেত বা দেখা যায়, খাদির বেড ইন দ্য রান অফ কচ্ছ, where there was a fresh water and fertile soil, যেখানে পরিষ্কার জল এবং খুবই উর্বর জমি দেখা যায়, ঠিক আছে। এটা হরপ্পা। তার মানে মনে রাখবে জিনিসটা, ধোলাবিরা কোথায়, কোন রাজ্যে? গুজরাতে। এগুলো পরীক্ষা আসে, ম্যাচ দ্য ফলোয়িং দিয়ে দেবে। লোথাল কোন রাজ্যে, ধোলাবিরা কোন রাজ্যে, তারপরে কালীবঙ্গান কোন রাজ্যে, ঠিক আছে, এরকম দিয়ে দেবে। তো এগুলো মনে রাখতে হবে। তো ধোলাবিরা গুজরাতে, ঠিক আছে। এরপরে একটা জিনিস বলছে, দ্য সিটি অফ লোথাল। এই লোথালটাও গুজরাতেই আছে, ঠিক আছে। এটি কোথায় দেখা যায়? ট্রিবিউটারি অফ দ্য সাবরমতি ইন গুজরাট, বিসাইড এ ট্রিবিউটারি, মানে গুজরাতে সাবরমতি নদীর পাশে এই শহরটি আছে, লোথাল। ক্লোজ টু দ্য গালফ অফ খাম্বাত, গালফ অফ খাম্বাতের নিকটে। এই যে লোথালটা আছে, লোথাল বন্দরটা, লোথাল একটা বন্দর টাইপের, যেমন এখন ইসে হয় কলকাতার পাশে যেমন বন্দর আছে, যেখান থেকে মালপত্র সমুদ্র করে এই পাশ থেকে ওই পাশে নেওয়া যায়, মুম্বাই আছে, এরকম বন্দর টাইপের না। তো এই লোথালও ছিল এক সময় আদি এনসাইন্ট টাইমের বন্দরের মতনই। ওখানে এরকম অবশিষ্ট পাওয়া গেছে যেখানে তুমি সিঁড়ি দিয়ে নামা করা, তারপরে আশেপাশে মালপত্র রাখার জন্য গোডাউনের মতো, তারপরে নৌকা বা জাহাজ এসে যে থামবে সেরকম ব্যবস্থা, এগুলো সবকিছু অবশিষ্ট এই লোথালে পাওয়া গেছে, ঠিক আছে। এই লোথালটি হলো একটি বন্দর। এগুলো বলেছে দ্য মিস্ট্রি অফ দ্য এন্ড। এই যে এত ভালো সভ্যতা, হরপ্পা সভ্যতা, ঠিক আছে, বা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা বা এত সিন্ধু সভ্যতাটা যে এত ভালো সভ্যতা ছিল এটা, তো এটা ডিক্লিন কেন হলো, এটা এন্ড কেন হলো? রিসেন্টলি কি হলো, অ্যারাউন্ড 3900 ইয়ার্স এগো, মানে 3900 বছর আগে, ঠিক আছে, এটির সূচনা হয়েছিল, একটি চেঞ্জ এসেছিল, মেজর চেঞ্জ এসেছিল, এবং এটি সূচনা হয়েছিল ধীরে ধীরে ডিক্লিন করার। তো অনেক ঐতিহাসিকদের মতে কি বলেছিল, পিপল স্টপ লিভিং ইন মেনি অফ দ্য সিটিস, মানে মানুষেরা এখানে থাকা বন্ধ করে দিয়েছিল। রাইটিং সিলস অ্যান্ড ওয়েটস ওয়ার নো লঙ্গার ইউজড, কারণ যেগুলো আমরা পেয়েছিলাম, ঐতিহাসিকরা যেগুলো পেয়েছে, রাইটিং সিল বা ওয়েটস বা অনেক কিছু অবশিষ্ট, সেগুলো আর পাওয়া যেত না। মানে 39,000 বছর আগের জিনিসগুলো পাওয়া গেছে, কিন্তু তার 39,000 বছর পরের থেকে আর এইখানকার জিনিসগুলো পাওয়া যেত না, ঠিক আছে। আর্কিওলজিস্ট অ্যাকচুয়ালি কোনো কিছু পেলে সেটার একটা বয়স অনুমান করে, যেটা এত বছর আগের, ঠিক আছে। ওরকম দেখলো যে 3900 বছর আগের সব জিনিস পাওয়া গেছে, কিন্তু 3900 বছর পরের থেকে আর কিছু পাওয়া যায়নি। তার থেকে কি অনুমান করেছে? এই সভ্যতা পতন হয়েছে, ঠিক আছে, হরপ্পার সভ্যতাটি পতন হয়েছে। যেমন বলেছে, ইন মহেঞ্জোদারো উই ফাইন্ড দ্যাট গার্বেজ ফিল্ড আপ স্ট্রিট ড্রেনেজ সিস্টেম ব্রোক ডাউন, মানে যে মহেঞ্জোদারোতে ড্রেনেজ সিস্টেমটা এত ভালো ছিল সেটা ভেঙে গেছে। নিউ লেস ইমপ্রেসিভ হাউসেস ওয়ার বিল্ট ইভেন, মানে নতুন নতুন বাড়িও তৈরি হয়নি, ইভেন ওভার দ্য স্ট্রিটস, নতুন রাস্তাঘাটও তৈরি হয়নি। তো কেন হয়েছে? বলেছে, হোয়াই ডিড অল দিস হ্যাপেন্ড, মানে এইসব কেন হয়েছিল? উই আর নট শিওর, আমরা অতটা শিওর না, বাট সাম স্কলার সাজেস্ট, মানে কিছু ঐতিহাসিকদের মতে কি হয়েছিল, রিভার্স ড্রাইড আপ, মানে নদী শুকিয়ে গেছিলো, নদীর ধারে সভ্যতাটা, নদী শুকিয়ে গেছিলো, তখন মানুষ আর ওখানে থেকে কি করবে, তারা অন্যখানে মুভ হয়ে গেছে, ওখান থেকে ওই সভ্যতা ওই জায়গাগুলো ছেড়ে অন্য জায়গায় মুভ হয়ে গেছে, ঠিক আছে, ভালো জলের জন্য বা ইসের জন্য। এটা হতে পারে অনেক ঐতিহাসিকদের মতে। আবার অনেক ঐতিহাসিকদের মতে কি হয়েছে, যে ওখানকার যে ঘাস ছিল, খাওয়ার ইসে ছিল, সেগুলো কম হয়ে গেছে, যার ফলে তারা ওখানে আর থাকার জন্য থাকতে পারলো না। যেমন
গ্যাজলিং লার্জ হার্টস ক্যাটেল শিপ গোট এদের যে খাবার দেবার হবে ওখানে সেটা আর পাওয়া যাওয়া শুরু হলো না, ঘাসগুলো কমে গেছে, তো তারা ওই খাবারের জন্য অন্যখানে মুভ হয়ে গেছে, এটা হতে পারে। বাট কিছু কিছু ঐতিহাসিকদের মতে আবার প্রচুর বন্যা এসেছিল, বন্যাতে সব কিছু ধ্বংস করে দিয়েছে, সেটাও একটা কারণ হতে পারে এই সভ্যতাটা ধ্বংস হওয়ার। ঠিক আছে, কোনো কিছু শিওর না, বাট সবাই করে, সবাই একটি অনুমান করেছে এইসব কারণে ধ্বংস হয়ে গেছিল এই সভ্যতাটা। এই যে বললাম যে এরকম ম্যাচ থাকে না, এরকম ম্যাচিং এ আসতে পারে। যে কপার কোথা থেকে আনা হয়েছিল, গোল্ড কোথা থেকে আনা ছিল, গোল্ড যেমন কর্ণাটকা, টিন আফগানিস্তান, প্রিশিয়াস স্টোন আফগানিস্তান, টিন গুজরাট, গোপাল রাজস্থান, এরকম ম্যাচিং ফলোয়িং আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, তো এগুলো মনে রাখতে হবে। নেক্সট আছে হোয়াটস বুকস অ্যান্ড বুরিয়ালস টেল আস। বুকস যেগুলো পাওয়া গেছে অ্যানসিয়েন্ট টাইমে, ঠিক আছে, সেগুলোর মধ্যে বলেছে ইউ মে হ্যাভ হেয়ার্ড অ্যাবাউট দ্য বেদাস, তোমরা সকলেই বেদ সম্বন্ধে শুনেছ। দিস আর দেয়ার আর 4 অফ দেম, 4টি বেদ আছে সবাই জানে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। দ্য ওল্ডেস্ট বেদ ইজ ঋগ্বেদ, সব থেকে পুরনো বেদ যেটা সেটা হলো ঋগ্বেদ। ঠিক আছে, ঋগ্বেদ যেটা সব থেকে পুরনো, কম্পোস্ট অ্যাবাউট 3500 ইয়ার এগো, যেটি 3500 বছর আগে কম্পোজ করা হয়েছিল। দ্য ঋগ্বেদ ইনক্লুডস মোর দ্যান 1000 হিমস কল্ড সুক্ত অর ওয়েল সেড, মানে ওখানে 1000-এর বেশি হিমস ছিল। হিমস মানে কি, মন্ত্র ছিল, যেগুলোকে সুক্তা বা ওয়েল সেড বলা হতো। ঠিক আছে, এই হিমসগুলো কিসের জন্য ব্যবহার করা হতো, ভগবানদের প্রার্থনা করার জন্য, দেবতা এবং দেবীদের প্রার্থনা করার জন্য এগুলো ব্যবহার করা হতো। দেয়ার গডস আর স্পেশালি ইম্পর্টেন্ট, ওখানে 3 গডস আর স্পেশালি ইম্পর্টেন্ট, 3জন ভগবান খুব ইম্পর্টেন্ট ছিল, বিশেষত অগ্নির দেবতা অগ্নিদেব। ঠিক আছে, অগ্নির দেবতা অগ্নিদেব, তারপরে ইন্দ্র ওয়ারিয়ার গড, যুদ্ধের দেবতা ইন্দ্র, এবং সোমা এ প্ল্যান্ট ফ্রম হুইচ ইজ এ স্পেশাল এটা আলাদা। 3 gods are there, especially Agni, the god of fire, Indra, a warrior of god, and Soma মানে a plant from which a special drink was prepared, ওটাকে ওরা ভগবান মনে করতো, সোমদেব। ঠিক আছে, these hymns were composed by sages বা ঋষিস, মানে এই হিমগুলো যে কম্পোজ করা হয়েছিল এগুলো কারা করেছিল, ঋষি মুনিরা যখন ছিল তারাই এগুলো তৈরি করেছিল। বেশিরভাগই হিমস যেগুলো ছিল খুব টাফ ছিল লার্ন করা, খুবই কম এ ফিউ ওয়ে কম্পোজ বাই উমেন, কিছু কিছু হিমস যেগুলো আছে সেগুলো মহিলাদের দ্বারাও কম্পোজ করা হয়েছিল। দ্য ঋগ্বেদ ইজ ইন ওল্ড অর ভেদিক সংস্কৃত উইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য সংস্কৃত ইউ লার্ন ইন স্কুল ডেজ, মানে বলেছে যে ঋগ্বেদগুলো লেখা হয়েছে সেগুলো বেদিক সংস্কৃতে লেখা আছে। ঠিক আছে, তো যেটা এখনকার সংস্কৃতি থেকে একটু ডিফারেন্ট ওগুলো লেখা ছিল। তো হিস্টোরিয়ানরা কীভাবে ঋগ্বেদকে লার্ন করেছে, হিস্টোরিয়ান বা আর্কিওলজিস্ট যারা পাস্ট সম্বন্ধে খোঁজে, ঠিক আছে, অ্যাডিশন টু ম্যাটেরিয়াল রিমেন্স, যেগুলো ম্যাটেরিয়াল রিমেন্স করা আছে মানে পাওয়া গেছে, দে এক্সামাইন রিটেন সোর্সেস অ্যাজ ওয়েল, লেট আস সি হাউ দে স্টাডি ইন ঋগ্বেদা। সাম অফ দ্য হিমস ইন দ্য ঋগ্বেদা আর ইন দ্য ফর্ম অফ ডায়লগস, কিছু কিছু হিমস ছিল ঋগ্বেদে যেগুলো ডায়লগসের মতো ছিল। ঠিক আছে, কথোপকথন মানে ডায়লগসের মতো ছিল। যেমন একটি ডায়লগ ছিল ঋষি বিশ্বমিত্রা এবং দুটো নদীর মধ্যে। ঠিক আছে, দ্যাট ওয়ার ওরশিপ অ্যাজ গডেস, সেটা এখানে লেখা আছে, বিশ্বমিত্রা ও রিভার্সের মধ্যে কী ছিল। যেমন এই যে এটা যেমন ঋগ্বেদের এরকমভাবে লেখা ছিল। ঠিক আছে, এ পেজ এ ম্যানুস্ক্রিপ্ট অফ দ্য ঋগ্বেদা, দ্য ম্যানুস্ক্রিপ্ট অফ দ্য ঋগ্বেদা অন দ্য ব্রিচবার্গ was found in Kashmir about 150 years ago, এটা কাশ্মীরে পাওয়া গেছে 150 বছর আগে। It was used to prepare one of the earliest printed text of the Rig Veda
as well as in English translation. It is now preserved in library in Pune, Maharashtra. পুনে মহারাষ্ট্রের লাইব্রেরিতে এটি এখন আছে, ঠিক আছে, ঋগ্বেদের পেজ এটা। তো বিশ্বমিত্রা আর রিভারের মধ্যে কী বলা হয়েছিল? বিশ্বমিত্রা বলেছিল ও রিভার্স কাম ডাউন ফ্রম দ্য মাউন্টেন্স লাইক টু সুইফট হর্সেস। রিভারকে বলেছিল রিভার তোমরা পর্বত থেকে নেমে আসো সুইফট হর্সের মতো। টু শিফটিং কাউস দ্যাট লাইক দেয়ার কালস, শাইনিং কাউস লাইক দ্যাট লিক দেয়ার ক্লিপস। যেমন বাছুরকে তাদের মায়েরা লিক করে এসে করে শাইনিং করে দেয়, ওরকম ভেবে তোমরা নিচে এসেছো। তো এটা বেকার, এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা পরে কিচ্ছু হবে না। পরবর্তীতে দেখি, শুধু ইম্পর্টেন্ট পার্টসগুলোই দেখিয়ে দিব যেগুলো পরীক্ষা আসার এসে আছে। এটা খুব ইম্পর্টেন্ট, কিংডমস, কিং অ্যান্ড আর্লি রিপাবলিক, মানে রাজা, রাজত্ব এবং আর্লি যে জনগণ বা প্রজাগণ ছিল সেগুলো, ঠিক আছে। কি বলেছে? হাউ সাম মেন বিকাম রুলার, কী করে কিছু মানুষ রুলারে পরিণত হলো। চুজিং লিডার্স অর রুলার্স বাই ভোটিং ইজ সামথিং দ্যাট হ্যাজ বিকাম কমন ডিউরিং দ্য লাস্ট 50 years অর সো। হাউ ডিড মেন বিকাম রুলার্স ইন দ্য পাস্ট, মানে বলতে চাইছে যে এখন যে ভোটিং সিস্টেমের মাধ্যমে রুলার সেটা হয়, সেটা কমন হয়ে গেছে লাস্ট কত 50 বছর থেকে। বাট তার আগে বা পুরোনো দিনে কি করে এসে করা হতো, রুলার্সকে চুজ করা হতো। সাম অফ দ্য রাজাস উই রিড অ্যাবাউট চ্যাপ্টার 5 ওয়ার প্রবাবলি চুজেন বাই দ্য জনা, রাজাকে জন চুজ করতো। দ্য পিপল, জন মানে মানুষজন। বাট অ্যারাউন্ড 3000 বছর আগে আমরা কিছু চেঞ্জেস দেখেছি। হুইচ রাজাস ওয়ার চুজেন, সাম মেন নাও বিকাম রিকগনাইজড অ্যাজ রাজাস বাই পারফর্মিং ভেরি বিগ স্যাক্রিফাইসেস, খুব বেশ বড় স্যাক্রিফাইস করে রাজা হয়েছে। এরকম কিছু নেই, তো দেখি তেমন। আচ্ছা, আগেকার এখানে ওটা বলেছে যে রাজারা কী করে ইসে করেছে। দ্য অশ্বমেধ অর হর্স স্যাক্রিফাইস ওয়াজ অন সাচ রুলার্স, অশ্বমেধ যজ্ঞ করে কিছু রাজা হয়েছে, বুঝছেন? অশ্বমেধ যজ্ঞটা কি, যে একটা ঘোড়া ছেড়ে দেবে, ঘোড়াকে ওরা ঘোড়াটা যত জায়গায় ঘুরে বেড়াবে সবগুলো যে ওই যে ছাড়বে বা যে যজ্ঞটা করে ছাড়বে তার রাজা হিসেবে, যেখানে কেউ আটকাবে তার সাথে তার যুদ্ধ হবে, যে জিতবে সে রাজাটা তার, এরকম সিস্টেমে ছিল অশ্বমেধ যুদ্ধ। নিচে আছে জনপদ থেকে কী কী কীভাবে শুরু হয়েছে। আমি একটি শর্টকাটে বলে দিচ্ছি। আগে কি ছিল, প্রথমে আদিম মানুষের যাদের মানুষ ধীরে ধীরে এক জায়গায় বাস করতে শুরু করলো, ঠিক আছে। আগে তো সবাই এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে বেড়াতো আদিম মানুষরা। তো একসময় কী হলো, ওরা একটা জায়গায় বসবাস করা শুরু করলো। তখন বসবাস শুরু করার জন্য ওর কী হলো, ওখানে যে এতগুলো ফ্যামিলি আছে, ঠিক আছে, তো ওদের দেখাশোনার জন্য না, মানে ওদের পাহারা দেওয়ার জন্য, পশু পাখি আক্রমণের থেকে বা বাইরের আক্রমণ থেকে পাহারা দেওয়ার জন্য এখানে একজন একজন করে প্রতিদিন ভাড়া দিত, একজন একজন করে পাহারা দিত। তারপর একদিন ঠিক হলো যে একজন এসে ওই পঞ্চায়েত হবে বা ওখানে হেড হবে ওদের সবগুলোর, তো ওই সম্পূর্ণটা পাহারা দেবে। তার মানে ও হয়ে গেল ওদের লিডার, হেড, ঠিক আছে। ওর আন্ডারে এখন ওই আরও 4-5 জনকে নিয়ে নিল, ওই হেড হয়ে গেলো। তো ওই সে ওই এই যে জায়গাটা ছিল এটার ইসে হয়ে গেলো। তারপরে ও ডিসাইড করলো শুধু এটা না, এটা দ্বারা আমি এই গ্রামটাকেও পাহারা দেবো আর এই গ্রামটাকেও ইসে করবো, ঠিক আছে। তো ওই 2টা গ্রামের লিডার হয়ে গেল। তো এরকম করতে করতে আস্তে আস্তে ও কিছু গ্রামের লিডার হয়ে গেল, ঠিক আছে। পাহারা দেওয়ার মানে করাই শাসন করাও শুরু করে দিল, ঠিক আছে। এইভাবে ও রাজা, জনপদ হয়ে গেল, রাজা। কয়েকজন রাজা মিলে তৈরি হলো একটি জনপদ, ঠিক আছে। কয়েকজন জনপদ মিলে তৈরি হলো একটি মহাজনপদ, যেগুলো আমরা পড়েছি মহাজনপদ, ঠিক আছে, যে 16টি মহাজনপদ হয়ে এসেছিল, ঠিক আছে। ওগুলো আমরা পরবর্তীতে আরও ভালোভাবে জানবো। এইভাবেই রাজার সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, পরবর্তীতে আরও ভালো জানবো। তার আগে একবার দেখে নিই বর্ণ সিস্টেমটা। উই হ্যাভ মেনি বুকস দ্যাট ওয়ার কম্পোজড ইন নর্থ ইন্ডিয়া, স্পেশালি ইন দ্যাট areas drained by the Ganga and Yamuna. During this period, these books are often called the later Vedic. আমরা অনেকগুলো বই পড়েছি যেগুলো স্পেশালি নর্থ ইন্ডিয়াতে বর্ণ তো সবাই জানো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র।
শর্টে দেখে দিই। There are several different groups in society in that this time: priests and warriors, farmers, herders, traders, craftspersons, laborers, fishing folk, forest people, some priests or warriors. মানে বলতে চাচ্ছে যে এখানে অনেক রকমেরই মানুষজন থাকতো, যেমন প্রেস্ট মানে পুরোহিতরা, যোদ্ধা, ফার্মার কৃষক, হার্ডার্স, ট্রেডার্স, ক্রাফটসম্যান, লেবারার্স, এরকম টাইপের সব মানুষরা ছিল তারা। তো ওই হিসাবে না বর্ণ সিস্টেম হয়েছে তখন থেকেই। যারা পুরোহিত করবে তারা ব্রাহ্মণ, ঠিক আছে, ব্রাহ্মণে পরে আসবে। যারা যুদ্ধ এসে করবে তারা ক্ষত্রিয়, যারা ব্যবসা করবে এসে করবে তারা হয়ে যাবে বৈশ্য। আর এই যে 3 শ্রেণী আছে এদের জন্য যারা খাটনি করবে, যারা এদের জন্য কাজ করবে তারা হয়ে যাবে শূদ্র, ঠিক আছে। এটাই হলো বর্ণ সিস্টেম। জনপদস বলছে the rajas who performed these big sacrifices were now recognized as being rajas of janpadas rather than janas. The word janpads literally means the land where the jana set its foot and settled down. তো কি বলেছে জনপদাস? জনপদাস অ্যাকচুয়ালি জনপদাস মানে হলো পিপল where the jana set its foot. জানা মানে লোক, পদাস মানে ফুট মানে পা। মানুষজন যেখানে পা রেখে বা যেখানে জমা হওয়া শুরু করেছে, সেটেল ডাউন হওয়া শুরু করেছে, সেটাই হলো জনপদাস, ঠিক আছে। ওরা ওখানে হেড হয় জনপদাস, ঠিক আছে। বা রাজ্য বললে চলবে না, ছোটো মোটো জনপদাস বলে ওটাকে, ঠিক আছে। একটা পুরোটা রাজ্য বলতে পারবে না, ওই জনপদাসকে যে দেখে সে হয় জন্মর প্রধান বা রাজা, যেটা একটু আগে বোঝালাম সেমভাবেই। তো এর আর্কিওলজিস্টরা কী করেছে, অনেকগুলো আবিষ্কার করেছে ইন জনপদাস। যেমন লাস্ট পুরানা কিলা ইন দিল্লিতে, হস্তিনাপুর নিয়ার মিরাটে, অ্যান্ড আত্রাজংখিরা নিয়ার ইটাভা। লাস্ট 2 আর ইন উত্তরপ্রদেশ, ঠিক আছে, দুটি উত্তরপ্রদেশে। তো দে ফাউন্ড পিপল লিভড ইন হার্টস, তারা এটা খুঁজে পেয়েছে মানুষেরা হার্টস মানে ছোটো ছোটো ঘরে থাকতো এসে হার্টসে, and kept cattle as well as other animalও রাখতো। they also grew a variety of crops, তারা রাইস, হুইট, বার্লি, পালসেস, সুগারকেন ইত্যাদি চাষ করতো। এসব আর্কিওলজিস্টরা রিসেন্টলি দেখেছে, ঠিক আছে, এসেছে। তো এই জনপদাসগুলোই কী হলো, ধীরে ধীরে একজন আরেকটা জনপদের সাথে মিলতে শুরু করলো, ঠিক আছে, যেটা বললাম একটু আগে। তো মিলতে মিলতে এভাবে ওটা একটা বড় জায়গা মিলে হয়ে গেল মহাজনপদাস, ঠিক আছে, যেটা অ্যাবাউট 25 ইয়ার্স এগো, 2500 বছর আগে। সাম জনপদাস বিকাম মোর ইম্পর্টেন্ট দেন আদার্স। কিছু কিছু জনপদ ছিল, কিছু কিছু জনপদ যেগুলো একসাথে মিলে বড় একটি ইম্পর্টেন্ট তৈরি হয়ে গেলো মহাজনপদে, ঠিক আছে। তো এই মহাজনপদগুলো 16টি খুব ইম্পর্টেন্ট মহাজনপদ ছিল, সেগুলো সম্বন্ধে আলোচনা করা আছে নিচে। তো সেগুলো একবার দেখে নেব কী কী মহাজনপদ ছিল, উপর থেকে শুরু করি, ঠিক আছে। গান্ধার তো ইসে আছে, বাইরের দেশেও দেওয়া আছে, ঠিক আছে। এখানে সবগুলো দেওয়া নেই, এখানে কিছু ইম্পর্টেন্টগুলো দেওয়া আছে শুধু, যেমন গান্ধার, কুরু, পাঞ্চাল, কোশি, বৈশালী, বজ্জি, মগধ, আঙ্গ, ঠিক আছে। সবগুলো দেওয়া নেই এখানে, তাও আমি বলে দিচ্ছি 16টি যে মহাজনপদ ছিল তাদের নাম কী কী ছিল। গান্ধার, ঠিক আছে, যার রাজধানী ছিল তক্ষশিলা, আর যেটা বর্তমানে কাবুল ও রাওয়ালপিন্ডির মধ্যবর্তী স্থান, মানে উত্তরপ্রদেশে, ঠিক আছে। কাম্বোজ, যেটা রাজধানী হলো রাজপুর, বর্তমানে কাশ্মীরে। অশোক মানে পাটনা, অশোকের রাজধানী ছিল পাটনা, আর যারা বর্তমানে মহারাষ্ট্রে আছে ওটা, ঠিক আছে। বৎস, কৌশাম্বী, ওটা বর্তমানে এলাহাবাদ ও মির্জাপুর জেলার মাঝে। অবন্তী, যার রাজধানী ছিল উজ্জয়িনী, আর বর্তমানে ওটা মধ্যপ্রদেশে, ঠিক আছে। সুরসেন, যার রাজধানী ছিল মথুরা, এবং বর্তমানে সেটি মথুরাতে, যেটা উত্তরপদ দক্ষিণপথের সংযোগস্থল, মানে মথুরাতে অবস্থিত। চেদির যে রাজধানী ছিল তার রাজধানী ছিল সুক্তমতে, আর বর্তমানে এটা বুন্দেলখণ্ড অঞ্চল, উত্তরপ্রদেশেরই বুন্দেলখণ্ড। মল্ল কুশিনারা বা পাবা, এটা বর্তমানে উত্তরপ্রদেশের দেওরিয়া বস্তি, ঠিক আছে, এগুলোর জায়গা বর্তমানে। কুরু হলো হস্তিনাপুর বা ইন্দ্রপ্রস্থ, যমুনা নদী পশ্চিমে, বর্তমানে হরিয়ানা ও দিল্লি।
মৎস্য, মৎস্য বিরাটনগরী মানে আলাওয়ার, ভরতপুর, জয়পুর রাজস্থানের রাজ্যে বর্তমানে এগুলো। কি ব্রিজি ছিল, ব্রিজির রাজধানী ছিল বৈশালী, যেটা গঙ্গা নদীর উত্তরে বর্তমানে বিহারে। অঙ্গ, অঙ্গ রাজধানী ছিল চম্পা, যেটা ভাগলপুরে বর্তমানে বিহার, ভাগলপুর, ঠিক আছে। কাশী, কাশী হলো বেনারস, বেনারসের রাজধানী ছিল কাশী, কাশীর রাজধানী ছিল বেনারস, যেটা বর্তমানে উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। কোশল, শ্রাবন্তী, বর্তমানে রাজ্য হলো ফৈজাবাদ, গন্ডা আর বারাইজ, এই তিনটা জেলা মেলা কোশল ছিল এনসাইন টাইমে, ঠিক আছে। মগধ, মগধের রাজধানী ছিল গিরিব্রজ বা রাজগৃহ, বর্তমানে রাজ্য হলো পাটনা, গয়া, শাহাবাদের কিছু অংশ, ঠিক আছে। আরেকটা ছিল পাঞ্চাল, অহিচ্ছিদ্র, মানে বর্তমানে রোহিলখণ্ড ও উত্তরপ্রদেশের মধ্যে দোয়াবের কিছু অংশ। এই 16টা ছিল ষোড়শ মহাজনপদ, ঠিক আছে। তো সবগুলোর মধ্যে লাস্টে কি কি টিকে ছিল জানো, এই 16টার মধ্যে নিজের অস্তিত্ব লাস্টে টিকিয়ে রেখেছিল বৎস, অবন্তী, কোশল ও মগধ। বৎস কি হলো কুরুবংশ কোশাম্বতে স্থানান্তরিত করেছিল, সব সেটা হয়েছিল বৎস, সেটা পরবর্তীতে আমরা দেখবো আরো। আই থিঙ্ক সবার প্রথমে মগধের সম্বন্ধে বলা আছে। মগধ, Magadh became the most important Mahajanpad in about 200 years, মানে 200 বছরের মধ্যে মগধ কি হলো খুব ইম্পর্টেন্ট জনপদ বনে গেল, ঠিক আছে। মেনি রিভার সাচ অ্যাজ গঙ্গা অ্যান্ড সোন ফ্লোট থ্রু মগধ, মগধের মাঝে দুটো নদী গঙ্গা এবং সোন এগুলো বহিত হতো। এছাড়াও ইম্পর্টেন্ট ছিল ট্রান্সপোর্ট, ওয়াটার সাপ্লাইজ, মেকিং ল্যান্ড দ্য ফার্টাইল পার্টস অফ মগধ ফরেস্ট, এলিফেন্ট উইচ লিভড ইন দ্য ফরেস্ট। এই সবের কারণে মানে কী হতো, একে তো নদীগুলোর দ্বারা জমিগুলোকে উর্বর করে দিয়েছিল, এছাড়াও ওরা ট্রান্সপোর্ট বা জলের নদীর দ্বারা সাপ্লাই এসে করতো। এছাড়াও ওদের পাশে একটা ফরেস্ট ছিল যেখান থেকে ওরা এলিফেন্ট সংগ্রহ করতো, ঠিক আছে। এলিফেন্ট সংগ্রহ করে এসবের দ্বারা ওরা আরও ট্রেন্ড আর্মি তৈরি করেছিল এলিফেন্ট সংগ্রহ করে, যার ফলে মগধ আরও শক্তিশালী তৈরি হয়ে গেছিলো। এছাড়া মগধের পাশে মগধের যে রাজধানী ছিল, মগধের রাজধানী একটু আগে যেটা বললাম গিরিব্রাজ বা রাজগৃহ যেটা বললাম, তো ওটা কি ছিল, চারদিকে পাহাড়টা সেগুলোতে ঢাকা ছিল, তো আক্রমণও কম করতে পারতো শত্রুরা। মগধের কি ছিল দুটি ইসে পাওয়ারফুল রুলার্স, সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল রুলার্স ছিল বিম্বিসার এবং অজাতশত্রু, হু ইউজড অল পসিবল মিনস টু কনকিউর আদার জনপদ, যারা অন্য জনপদগুলোকে কনকিউর করার চেষ্টা করতো সবসময়। মহাপদ্মনন্দ ওয়াজ অ্যানাদার ইম্পর্টেন্ট রুলার, মহাপদ্মনন্দ মগধের রুলার ছিল। হি extended his control to northwest part of the subcontinent. Rajgriho, present day Rajgir in the Bihar, was the capital of Magad for several years. যেটা আগে বললাম রাজগৃহ বা রাজগীর, এটা মগধের ক্যাপিটাল ছিল অনেক বছর থেকে। লেটার ক্যাপিটাল ওয়াজ শিফটেড টু পাটলিপুত্র বা পাটনা, পরবর্তীতে সেটা পাটনাতে শিফট করা হয়েছিল। এরপরে আছে ভাজি, এগুলো ছোটো মোটো সব ইসে। বাজির সাথে অজাতশত্রু যুদ্ধ করেছিল, অজাতশত্রু কী করে বাজিকে জিতেছিল ওটা কাহিনী এখানে বলা আছে, যে অজাতশত্রু অনেকবার অ্যাটাক করেছে বাজিকে বাট জিততে পারতো না। হিস মিনিস্টার নেম বাসাকা টু দ্য বুদ্ধ টু গেট হিস অ্যাডভাইস, লাস্টে কী করলো বুদ্ধর কাছে পাঠালো অজাতশত্রু তার মন্ত্রীকে অ্যাডভাইস নেওয়ার জন্য, এবং বুদ্ধ আস্ট বললো, বুদ্ধকে জিজ্ঞাসা করেছিল গৌতম বুদ্ধ যে whether the Bajjas met frequently in full assemblies. When he heard that they did, he replied that the Bajjas could continue to propose as long. They held full of frequent public assemblies. They met and all acted together. They flowed, established ruler. They represented. মানে বললো বুদ্ধকে তখন বুদ্ধকে জিজ্ঞাসা করেছিল, বুদ্ধ উপদেশ দিয়েছিল যে ওরা একসাথে থাকতো, ভাজ্যির যে লোকজনরা একসাথে থাকতো, ওরা একত্রে এসে করতো, তো ওটাকে ভাঙার কথা বলেছিল, ওটাকে যদি ভাঙে তাহলেই ওরা জিততে পারবে এভাবে বলেছিল। তবে চারটি যে ইম্পর্টেন্ট লাস্টের স্বরূপ মহাজনপদ ছিল তাদের কথা একবার বলে দিচ্ছি। লাস্ট ইম্পর্টেন্ট চারটি ছিল সেটা হলো বৎস, অবন্তী, কোশল আর মগধ। 16টার মধ্যে এরাই লাস্টে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পেরেছিল। যে বৎস আছে, বৎস হলো কুরুবংশ কোশাম্বতীতে স্থানান্তরিত হয়েছে, সব থেকে শক্তিশালী শাসক ছিল বৎসের উদয়ন,
উদয়নের মৃত্যুর পর বৎস রাজ্যটি অবন্তী রাজ্যের সঙ্গে সংযুক্ত হয়ে পড়ে। অবন্তী সবথেকে গুরুত্বপূর্ণ শাসক ছিল প্রদত্ত, এবং প্রদত্ত বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক করত। আর অবন্তী রাজ্য অবশেষে মগধ রাজ্যের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। এটা ছিল কোশল। সবচেয়ে জনপ্রিয় শাসক ছিল প্রসেনজিৎ। প্রসেনজিতের বোনের সঙ্গে বিম্বিসারের বিবাহ হয়েছিল এবং প্রসেনজিৎ যৌতুক হিসাবে কাশী রাজ্য মগধকে দিয়েছিল। প্রসেনজিতের মৃত্যুর পর কোশল রাজ্য মগধের অংশরূপে পরিচিত হয়। আর তারপরে ছিল মগধ। মগধ হলো সবচেয়ে শক্তিশালী রাজ্য। জরাসন ছিল মগধের প্রতিষ্ঠাতা। আর মগধের কিছু জনপ্রিয় শাসক ছিল বিম্বিসার, অজাতশত্রু যারা হর্ষঙ্ক বংশের ছিল, শিশুনাগ যারা শৈশুনাগ বংশের ছিল, মহাপদ্মনন্দ ধননন্দ যারা ছিল নন্দ বংশের। এসব সম্পর্কে আমরা পরবর্তীতে আরও অনেক কিছু জানবো। ঠিক আছে, আজ এটুকুই থাকে। এরপর নেক্সট চ্যাপ্টারে আই থিঙ্ক বুদ্ধদেবের সম্বন্ধে বলা আছে। গৌতম বুদ্ধ, নিউ কোশ্চেন অ্যান্ড আইডিয়া, দ্য স্টোরি অফ বুদ্ধ। তো বুদ্ধদেবের স্টোরি বাগারা আছে। তো পরবর্তীতে আমরা বুদ্ধদেবের স্টোরি জানতে পারবো। ঠিক আছে, জানবো। তো প্লিজ ভিডিওটি দেখতে থাকো, চ্যানেলটি দেখতে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করেনি। অনেক কিছু আমরা জানবো আস্তে আস্তে। ঠিক আছে, so thank you so much, thanks for watching. Okay, bye bye, have a nice day.